নমস্কার বন্ধুরা, কাহিনী জাংশন অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্পের আসর শুরু করছি। যে সকল শ্রোতা বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিন্ন স্বাদের নিত্য নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প শুনে ভালো লাগলে লাইক দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকে নিয়ে এসেছি লেখক শ্রী প্রেমেন্দ্র মিত্রের লেখা লেভেল ক্রসিং গল্পটি। তাহলে চলুন আজকের গল্প শুরু করি। সকালবেলা কামাখ্যা ডাক্তারের সঙ্গে রুইদাসের এক চোট হয়ে গেল। বলি, কেমন ধারা ভেজাল বড়িগুলো দিচ্ছ বটে ডাক্তার? 1 মাস হয়ে গেল, জ্বর আর গেলনি। কুইলাইন টুইলাইন কিছু নাই বুঝি? খালি নিম পাতা বাটা। রুইদাসের কথাবার্তা বরাবরই একটু বেয়ারা। অন্যদিন হলে কামাখ্যা ডাক্তার তাই কিছু গায়ে মাখত না, কিন্তু আজ চালকলের খোদ মালিকের ভাগ্নে ও ম্যানেজার বনোয়ারিলাল স্বয়ং এসেছে তার ডিসপেন্সারিতে পেটের দরদের ওষুধ নিতে। এই সময় এরকম বেফাস কথায় কার না রাগ হয়। কামাখ্যা ডাক্তার দাঁত খিঁচিয়ে বলে উঠল, পছন্দ না হয় তো নিম পাতা নিজে বেটে নিলেই তো পারিস, আসিস কেন বেটা? বেটা বেটা করনি ডাক্তার। রুইদাস রাগলে কাকেও পরোয়া করে না, জানো? জানি জানি, ভারী আমার লেভেল ক্রসিং এর জমাদার, তার আবার তেজ দেখো না। যা যা বেটা, এখানে তোর ওষুধ মিলবে না। কামাখ্যা ডাক্তার টেবিলের ওপর থেকে হাত বাড়িয়ে রুইদাসের হাত থেকে ওষুধের পুড়িয়াটা সত্যিই ছিনিয়ে নিলে। রুইদাস প্রথমটা কেমন ভ্যাবাচাকা হয়ে গেছিল, পরের মুহূর্তেই একেবারে ফেটে পড়ল। দেখলে সবাই, তোমরা দেখলে আমার ডাক্তারের ব্যবহারটা? হাত থেকে ওষুধটা কেড়ে নিলে জোর করে। রুইদাসের রাগটা যেন এবার হতাশ কান্নায় মেশানো। তা কেড়ে নিবেনি? কাঠের গোলার ভরত এবার ডাক্তারের খোসামুদি করবার একটু সুযোগ পেয়ে ফোড়ন পারলে। ডাক্তারের ওপর ভক্তি চিন্তা নেই তো ওষুধ নিতে আসা কেন? আবার বলা কিনা নিম পাতা বাটা। তা নিম পাতা বাটা বলবে নি? কুইলাইন থাকলে 1 মাসে জ্বর একটু বাঘ বানে না। কথাটা তেজের হলেও রুইদাসের সুর অনেকটা নরম। নেহাত হাতে পায়ে ধরা ছাড়া আর যে করে হোক এখনো ওষুধটা ফিরে পেলে সে নেয়। কিন্তু বনোয়ারিলাল হাওয়াটাকে আবার গরম করে তুললে। আরে কোথাকার লবাব তুমি হে, কুইলাইন নিতে আসছো? কুইলাইন লাট বেলাট বলে পায় না, 4 আনায় উনি কুইলাইন খরিদ করতে আসিয়াছেন। বনোয়ারিলালের কথায় সবাই হেসে ওঠার সঙ্গে রুইদাসের রক্ত আবার মাথায় উঠে গেল। কেন? 4 আনা পয়সা কি পয়সা নয় যে ফাঁকি দিয়ে নেবে? কুইলাইন না থাকতে এ জুয়াচুরি ডাক্তারি কেন? কামাখ্যা ডাক্তার নিজের পেশাদারি গাম্ভীর্য এতক্ষণে আবার ফিরে পেয়েছে। তাছাড়া হেতুরে ডাক্তার হলে কি হয়, লোকটা নেহাত খারাপ নয়। সে এবার রেগে না উঠে ভারী কিশোরে বললে, যাও হে রুইদাস, যাও। সকালবেলায় ডাক্তারখানায় ঝামেলা করো না। ওষুধ পছন্দ না হয় নিও না, ব্যাস ফুরিয়ে গেল। তোমায় তো আর জুলুম করে ওষুধ দিয়ে দিচ্ছি না, গছিয়ে দিলেই আমি যেন নিচ্ছি। অত্যন্ত দুর্বলভাবে নিজের তেজটা বজায় রাখবার করুণ চেষ্টা করে রুইদাস ডাক্তারখানা থেকে বেরিয়ে গেল। ইচ্ছে থাকলেও আর বেশিক্ষণ তার থাকার উপায় নেই। এক্ষুনি গিয়ে একটা মালগাড়ি পাস করাবার জন্যে গেট বন্ধ করতে হবে। সকালের দিকে মাত্র ঘণ্টাখানেক সে ছুটি পেয়েছিল। ভেবেছিল ওষুধ নিয়ে বাজারটাও একেবারে ঘুরে যাবে, কিন্তু তার আর সময় নেই। প্রায় ছুটতে ছুটতেই গুমটি ঘরের দিকে এসে নেহাত দম দেওয়া পুতুলের মতোই এগোচ্ছে, কিন্তু মনটা তার কেমন যেন তছনছ হয়ে গেছে। কোথা থেকে কী যে হয়ে গেল, কেনই বা যে এমন হয়ে যায়। আজ সে ডাক্তারের কাছে একেবারে কেঁদে পড়বে ঠিক করে এসেছিল। ভেবেছিল ডাক্তারের হাত দুটো ধরে বলবে, ছেলেটাকে তো রাখতে পারলে না ডাক্তার, ছেলের মাকেও কি পারবে না? একটা তেজি কিছু ওষুধ দাও ডাক্তার, যাতে একবার চোখ মেলে জেগে ওঠে। ও যে চোখ মেলে চাইতেও ভুলে গেছে। কিন্তু কি যে তার বদ স্বভাব, পেটের কথাগুলো গলা পর্যন্ত এসে কেমন ঝাঁঝালো তেতো হয়ে ওঠে। ফস করে কি যে বলে ফেলে কখন, সব কিছু ভেস্তে যায়।
অথচ কামাখ্যা ডাক্তার ছাড়া গতিও তার নেই সে জানে। স্টেশনের কাছে বাজারের মাঝখানে পেতলের সাইনবোর্ড মারা ঘোষাল ডাক্তারের ডাক্তারখানায় তার মতো লোকের পাত্তা নেই। আর কামাখ্যা ডাক্তার মানুষও সত্যি ভালো। কলকাতার কোনো ডাক্তারখানায় কম্পাউন্ডারি ছেড়ে দিয়ে দেশে গায়ে এসে নিজেই ডাক্তার বনে বসেছে বটে, কিন্তু অনেক পাশ করা ডাক্তার তার কাছে হার মানি। গরিবের ঘরেই তার পসার। গরিবের সুখ দুঃখ অভাব অনটন সে বোঝে। ভিজিট পেলে নেয়, না পেলে ক্ষেতের লাউ কুমড়ো বেগুন দিয়ে এলেও বেজার হয় না। ছেলেটার অসুখের সময় কামাখ্যা ডাক্তার কি না করেছে। ভিজিটে নামগন্ধ নেই, দুবেলা নিজের গরজে এসেছে, দেখেছে। শেষ কটা দিন রাত পর্যন্ত জেগেছে জমের সঙ্গে জোজবার জন্যে। কেন যে এমন কড়া কথাটা সে আজ বলে ফেলে আর কথা কি করে ফেরাতে হয় সে জানে না। ওই রুইদাস এসে পড়েছে গো, দিবে এক্ষুনি গেট বন্ধ করে, হেট হেট। রুইদাস লেভেল ক্রসিংয়ের কাছে এসে পড়েছে। এক ষাঁড় কাঠ বোঝাই গরুর গাড়ি চলেছে স্টেশনের দিকে। রুইদাসকে দেখে ক্রসিং পার হবার জন্যে তাদের তাড়াহুড়ো পড়ে যায়। বড় কড়া তেদর লোক রুইদাস, তারা জানে। রুইদাস কিন্তু গেটের দিকে যায় না, সোজা সে তার গুমটি ঘরে গিয়ে ঢোকে। রেল লাইনের পাশে লাল টালিতে ছাওয়া ছোট্ট একটি ঘর। একটা মানুষ হাত পা গুটিয়ে কোনো রকমে শুতে পারে। এরই ভিতরে রুইদাসের গোটা সংসার কুলোতে হয়। সংসার বলতে অবশ্য এখন তার রুগ্না স্ত্রী রাখালি, সে ও একটা ছাগলি। ঘরের পিছন দিকে একটা টিন হেলান দিয়ে একটা ছাউনি মতো করেছে, সেইখানেই রান্না হয়। ছাগলিটাও সেখানেই বাঁধা থাকে। ছেলেটার অসুখের সময় ধার ধর করে ছাগলিটা কিনেছিল তাকে দুধ খাওয়াবার জন্যে। ছাগলিটা বাচ্চা দেবার আগেই ছেলেটা শেষ হয়ে গেল। ছাগলিটা তবু আছে, বাচ্চা হতে আর দেরি নেই। সকালে যেমন দেখে গেছিল রাখালি এখনও তেমনই জ্বরে বেহুঁশ হয়ে আছে, শুধু ঘরটা জলে থই থই করছে। ঘরের মধ্যে কলসি থেকে একবার বোধহয় জল গড়িয়ে খেতে গেছিল, বেকায়দায় কলসিটা উল্টে গেছে। রাখালির শোবার কাঁথা মাথার চুল সমস্ত ভিজে সপসপ করছে, কিন্তু তার সাড়া নেই। জলটা ঝেঁটিয়ে এখনই বার করে দিলে ভালো হয়, কিন্তু সময় নেই। রুইদাস রাখালিকে টেনে বিছানার অন্যদিকে একটু সরিয়ে দেয়। রাখালি অস্ফুট কীরকম একটা শব্দ করে মাত্র। একবার আচ্ছন্ন চোখের পাতাগুলো টেনে বুঝি খোলবার চেষ্টা করে, কিন্তু পারে না। কলসিটা গড়িয়ে গেলেও ভাঙেনি। যেটুকু জল তাতে ছিল তাই বাটি দিয়ে ঢেলে দিয়ে রুইদাস বাইরে বেরিয়ে আসে। মালগাড়ি পাস করবার আর দেরি নেই। লাঠা দেওয়া গেটটা নামাতে নামাতে রুইদাস পেছনে দূরের রাস্তায় মোটরের হর্ন শুনতে পায়। চাবি দেওয়ার সঙ্গে সঙ্গে মোটরটা সশব্দে পেছনে থেমে যেন রুদ্ধ আক্রোশে গর্জন করতে থাকে। আই আই রুইদাস! রুইদাস চাবিটা নীলকর্তার পকেটে রেখে ধীরে সুস্থে পেছনে ফিরে তাকায়। মোটর নয়, মোটর লরি আসছে ফুলডুংরি থেকে খোয়া পাথর বোঝাই করে। ড্রাইভার সাধন শিকদার নিজেই নেমে আসে গাড়ি থেকে। প্রথমটা কড়া মেজাজে বলে, গেট নামালে যে বড়, হর্ন দিচ্ছি শুনতে পাও না? শুনবিনি কেন, কালা তো নই, খুলে দাও গেট, এখনও গাড়ির অনেক দেরি। ভ্রুক্ষেপ না করে রুইদাস ঘরের দিকে এগোয়। রুইদাসকে চিনতে সাধন শিকদারেরও বাকি নেই। এবার তার সুর নরম হয়ে আসে। বলি, চলেই যাচ্ছ যে, শোনো না। রুইদাস জবাব দেয় না। শিকদার এগিয়ে গিয়ে হাতটা ধরে ফেলে তার। অনুনয় করে বলে, একটি দিন শুধু ছেড়ে দে রুইদাস, সকাল 8টার মধ্যে একটা খেয়ে পৌঁছে দেবার কথা, 9টা প্রায় বাজে। কন্ট্রাক্টরের নতুন সরকার বেটা এসে আমার পিছনে লেগেছে, আজ বাগে পেয়ে চাকরিটা খতম করে ছাড়বে। রুইদাসের মনটা বুঝি একটু নরম হয়, কিন্তু খিঁচিয়ে উঠে সে বলে, অত যদি গরজ তো আরও ভোর ভোর উঠতে পারোনি, নেশা ভাঙ করে পড়েছিলে বুঝি? এবার রেগে উঠে রুইদাসের হাতটা ছেড়ে শিকদার বলে, নেশা ভাঙ করে পড়ে থাকি আমি? বড় বেশি তোর তেজ হয়েছে রুইদাস, যা মুখে আসে তাই বলিস। ভারী এক রেলগেটের জমাদার হয়ে ধরাকে একেবারে সরা জ্ঞান করিস, কিন্তু তোর যে এ তেজ ভাঙবে আর দেরি নেই।
তোর মতো কুকুরের মুগুরও আছে জানিস। রুইদাস উত্তর না দিয়ে নিজের ঘরে গিয়ে ঢোকে। শিকদারের অভিশাপগুলো শুনেও সত্যি তার রাগ হয় না। নিজের দোষ সে জানে, জানে যে কেউ তাকে দেখতে পারে না, বন্ধু বলতে কেউ তার নেই। শুধু তার এই মুখের দোষে নয়, বেয়ারা ঘাড়ের জন্যেও বটে। ঘাড় হেঁট করতে পারে না বলেই জীবন ভোর মাথাটা তার ঠুকতে ঠুকতেই গেল। নোয়ানো মাথার মাপে দুনিয়ার সব দরজা যখন কাটা, তখন মাথা সোজা করে কোনখানে তার জায়গা মিলবে? সব দরজাতেই তার শুধু মাথায় ঠুকেছে, পার হওয়া আর হয়নি। চাষার ঘরের ছেলে, কিন্তু চাষবাস তার ধাতে সয়নি। ধান কাটতে যাকে নুইতে হয় তার মাথা যে আর কোথাও তোলবার নয়, সেটা তার বোধগম্য হয়নি। জমিদারের পাইকের সঙ্গে মারপিট করে পেঁচালো এক দাঙ্গার মামলায় পড়ে তাই তাকে দেশত্যাগী হতে হয়েছে। ঘটে বুদ্ধিশুদ্ধির অভাব নেই, খাটবার গতরও আছে জোয়ান শরীরে, তাই কাজের অভাব হয়নি। রেললাইনে ভালো কাজই সে পেয়েছে, কিন্তু বুঝে সুঝে চলতে পারেনি কোথাও। উপরওয়ালাদের নেক নজরে পড়েনি কোনো মতেই। সমান সমানদের সঙ্গেও বনিবনা হয়নি। পয়েন্টসম্যান থেকে নেমে তাই লেভেল ক্রসিংয়ে এসে কোনো রকমে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে শুধু নেহাত কাজের গুণে। কাজে ফাঁকি নেই, নিয়মকানুন এক চুল নড়চড় হতে সে দেয় না। তাছাড়া ওপর নিচে কারুর সঙ্গে ঠোকাঠুকি বাঁধবার অবকাশই এই নির্বাসনের রাজ্যে নেই। তবু নির্ঝঞ্ঝাটে থাকতে সে শিখল কই? মেজাজ তার কিছুতেই শোধরাবার নয়, মুখও রাস মানে না। জ্বরে এমন করে বেহুশ হয়ে যাবার আগে রাখালি এক একদিন বলেছে, আমি মরলে তোমায় একাই কাঁধে করে পোড়াতে নিয়ে যেতে হবে, কেউ তোমার বাড়ি ছায়া মারাবে নি। রুইদাস দাঁত খিচিয়ে বলেছে বটে, তোকে পোড়াতে আমি একাই পারবো, সে ক্ষমতা আমার আছে। কিন্তু মনে মনে সত্যি তার নিজের ওপর ধিক্কার এসেছে। কেন সে আর সবাইকার মতো নয়? কেন সে পায়ে পা মিলিয়ে চলতে পারে না? আজও বাইরে টিনের ছাউনিটার তলায় ইঞ্জিনের পোড়া কয়লা দিয়ে উনুনটা ধরাতে ধরাতে নতুন করে সে সংকল্প করে ভালো মানুষ হবার। না, ঘাড় আর সে তুলবে না। ঘাড় সোজা করে এতদিন শুধু ধাক্কাই যদি খেয়ে থাকে, এবার ঘাড় নিচু করেই দেখবে লাভ কিছু হয় কি না। রাখালিকে কুইলাইন নইলে বাঁচানো যাবে না। সে জানে কুইনিন তার মতো হেঁজি পেঁজির জন্যে নয়। হোমরা চোমরাদের হাতে পায়ে ধরলে হয়তো একটু পাবার ব্যবস্থা করে দিতে পারে অনুগ্রহ করে, তাই সে ধরবে। কোথাও না হয় খোদ হাকিমের কাছে গিয়ে ধর্ণা দিয়ে পড়বে। জংশন স্টেশনে ট্রেন ধরবার সুবিধের জন্যে হাকিমের গাড়ি প্রায় তো এই রাস্তা দিয়ে পার হয়ে যায়। সেই সময় একেবারে পা জড়িয়ে ধরবে। কি একটা গোলমাল যেন তার ঘরের দিকেই এগোচ্ছে শুনে রুইদাস পিছু ফিরে তাকায়। মালগাড়ি তখনও পাস করে যায়নি। এত গোল তাহলে কিসের? দরজার কাছে কটা ছায়া পড়ে। কোথায় হে রুইদাস? কড়া গলায় জবরদস্ত হাঁকের পর আরও দু চারজনের সঙ্গে খোদ হাকিম সাহেবের উর্দি পরা চাপরাশি এসে দরজায় দাঁড়ায়। রুইদাস ব্যাপারটা প্রথম ঠিক বুঝতে পারে না, অবাক হয়ে তাকিয়ে থাকে। চাপরাশি গম্ভীর গলায় জানায়, হাকিম সাহেব তলব করেছেন, চলো। হাকিম সাহেব তলব করেছেন? রুইদাস নিজের কান দুটোকে যেন বিশ্বাস করতে পারে না। মনে কথাটা উঠতে না উঠতে এত সহজে এত তাড়াতাড়ি ফলে যাবে সে যে ভাবতেই পারেনি। কোথায় হাকিম সাহেব? ব্যস্ত হয়ে সে উঠে দাঁড়ায়। চাপরাশি মুখ বেঁকিয়ে বলে, হাকিম সাহেব কি তোমার দোরগড়ায় হেঁটে এসেছেন? তিনি মোটরে আছেন, চলো। চাপরাশির মুখ বাঁকানিটাও রুইদাস গায়ে মাখে না। একবার রাখালির দিকে তাকায়। মুখটা তার ঘেমে উঠেছে। এইবার ঝড় ছাড়বার পালা। একটু ওষুধ যদি সময় মতো পড়ে তাহলেই বোধহয় সব ঠিক হয়ে যাবে। কলম নিশ্চয়ই হাকিম সাহেবের কাছেই আছে, এক টুকরো কাগজ সে জোগাড় করে নেয়। চাপরাশি ধমক দিয়ে ওঠে, বলে কি হচ্ছে কি? হাকিম সাহেব কি তোমার জন্য বসে থাকবেন নাকি? না না, এই যে যাই। রুইদাসী সবার আগে বেরিয়ে পড়ে। চারিধারে যে গুঞ্জন ওঠে তার আসল মানেটা তার মাথায় তখনও ঢোকেনি। রেলগেটের এপাশে গোটা 2 লরি, খানকয়েক গরুর গাড়ি এর মধ্যে জমা হয়ে গেছে।
তার ভেতর হাকিম সাহেবের মোটরকে সসম্ভ্রমে সামনের দিকে জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে। রুইদাস সেই মোটরের দিকেই এগোয়। পেছন থেকে চাপরাশি ধমক দিয়ে বলে, অধিক পানে যাচ্ছ কোথায় হে? আগে গেটের চাবি খুলে দাও। রুইদাস সে কথায় কান দেয় না। শটান হাকিম সাহেবের মোটরের কাছে গিয়ে হাজির হয়। তারপর সত্যি সত্যি মাথাটা নুইয়ে সেলাম করে বলে, হুজুর একটু যদি দয়া করেন। হাকিম সাহেব একটু অবাক হন, একটু অপ্রসন্ন। রাস্তায় ঘাটে বেকায়দায় পেয়ে তাকে দিয়ে এরকম দয়া করিয়ে নেওয়াটা মোটেই তার পছন্দ নয়। তাছাড়া চাপরাশি বেয়ারার বেড়া কী জন্যে আছে, যদি তার ওপর যে সে এসে এমনভাবে চড়াও হতে পারে? তবুও চড়াও যখন হয়েছেই তখন বিরক্ত হলেও পোশাকি একটু হাসি টেনে তিনি বলেন, এখন তুমি গেটটা একটু খোলো দেখি। কথাটা নিজেই তাকে বলতে হয় বলে বেশি খারাপ লাগে। রুইদাস তবু নড়ে না, কাগজটা বাড়িয়ে দিয়ে বলে, দয়া করে একটা সই করে দেন হুজুর, কুইরাইন অভাবে বউটা মরতে বসেছে, আপনি একটু কলম ছোঁয়ালেই আর ভাবনা থাকেনি। হাকিম সাহেব সত্যি বদ মেজাজের লোক নয়, বরং এই 1 বছরে এই মহকুমায় উদার অমায়িক বলে বেশ একটু সুনামি তিনি অর্জন করেছেন। কিন্তু এতটা বাড়াবাড়ি তা বলে কি করে বরদাস্ত করা যায়? মুখে তার একটু ভ্রুকুটি দেখা যায়। চাপরাশি এই ভ্রুকুটিটুকুর জন্যেই অপেক্ষা করছিল। রুইদাসের কাঁধটায় এমন একটা ধাক্কা দিয়ে বলে, কি ঝামেলা লাগিয়েছ এখানে? যাও গেট খুলে দাও। রুইদাসের ঘাটটা একটু যেন টান হয়ে ওঠে। চাপরাশির ধাক্কাটা গ্রাহ্য না করে সে আবার বলে, দোহাই হুজুর, গরিবের ওপরে একটু দয়া করুন। চাপরাশি বুঝি এবার ঘাট ধাক্কাই দিতে যাচ্ছিল। হাকিম সাহেব হাত নেড়ে তাকে নিষেধ করে। আবার পোশাকি হাসি টেনে বলেন, আমি কি দয়া করব বলো? কুইনিন দরকার হয় ডাক্তারকে দিয়ে সই করিয়ে নাও গে যাও। ভিজিটের অত টাকা কোথায় পাবো হুজুর? ভিজিট না দিলে ডাক্তার তো সই করবেনি। তাহলে আমি কি করতে পারি বলো? কুইনিন তো আমার দয়ার ব্যাপার নয়, আইনের ব্যাপার। হাকিম সাহেব এবার বিরক্তিটুকু গোপন করেন না। আইনের তো আপনারাই মালিক হুজুর। হাকিম সাহেবের এবার ধৈর্যচ্যুতি ঘটে, তবু নিজেকে সামলে গম্ভীরভাবে বলেন, মালিককেও আইন মানতে হয়, বুঝেছ? যাও এখন গেটটা খুলে দাও গিয়ে। গেট তো খুলতে পারবো না হুজুর। রুইদাস এবার সোজা হয়ে দাঁড়ায়। হাকিম সাহেব প্রথমে কথাটা শুনেছেন বলে বিশ্বাসই করতে পারেন না। আশেপাশে যারা দাঁড়িয়েছিল তাদের মতো খানিক স্তম্ভিত হয়ে থেকে তিনি অবশেষে বলেন, পারবে না মানে? নিজেকে সামলাতে মুখ চোখ তাঁর তখন লাল হয়ে উঠেছে। খোলবার আইন নাই হুজুর। আইন থাকে না থাকে আমি বুঝবো? আমি বলছি তুমি গেট খুলে দাও। যথাসাধ্য সরকারি গাম্ভীর্য বজায় রাখবার চেষ্টা সত্ত্বেও মনে হয় গলাটায় একটু যেন চিড় ধরেছে। মাফ করবেন হুজুর, পারবো না। আইন মালিককেও মানতে হয়। শুধু হাকিম সাহেবের মুখের ওই চেহারাটুকু দেখবার দরকার ছিল। এত বড় আস্পর্ধা, ছোট মুখে এত বড় কথা। চাপরাশির চটটা সজোরে গালে এসে লাগে, আরদালি রদ্দাটাও সেই সঙ্গে ঘাড়ে। দুজনে নেকড়ে বাঘের মতো রুইদাসের ওপর ঝাঁপিয়ে পড়েছে। রুইদাসের হাতের একটা ঘা খেয়ে চাপরাশি মাটি নেয় বটে, কিন্তু সে নিজেও তখন ছিটকে পড়েছে। কানের ঘুষিটায় মাথাটা ঝাঁঝা করে উঠলেও হুঁশ তার যায়নি। যতগুলো মানুষ তার চারধারে ভিড় করে এসেছে সবাই তার বিপক্ষে, সে জানে। কেউ তাকে পছন্দ করে না, তার হয়ে দাঁড়াবার কেউ নেই। এতগুলো লোকের কাছে তার জারিজুরি বেশিক্ষণ খাটবে না সে বোঝে, কিন্তু তবু হার সে মানবে না কিছুতেই। এখনও গেটের চাবি তার কাছে, সে চাবি দেবে না প্রাণ থাকতে। যেমন করে হোক এ চাবি তাকে এদের হাত থেকে বাঁচাতেই হবে। চাপরাশি মাটি থেকে উঠে আবার তার দিকে তেড়ে আসছে। হঠাৎ উঠে দাঁড়িয়ে ভিড়ের একটা ফাঁক দিয়ে সে ছুট্টে বেরিয়ে যায়। জমাট মানুষের ভিড় কি করে তার সামনে ধোঁয়ার মতন ফাঁক হয়ে যায় সে বুঝতেই পারে না। পেছনে একটা মস্ত শোরগোল উঠেছে সে টের পায়, কিন্তু একবার ভিড় থেকে বেরিয়ে পিছু ফিরে আর সে তাকায় না। লাইনের ওধারে রেলের তারের বেড়া টপকে গেলে কটা কাঁটা ঝোপে ঢাকা পাথুরে ঢিবি, সেই ঢিবিগুলোর ওধারেই দুর্ভেদ্য ঘন জঙ্গল দূরের পাহাড় পর্যন্ত ছড়ানো। সোজা সেই জঙ্গলের দিকে রুইদাস রওনা হয়।
একেবারে ঘন গাছের ঝোপে গিয়ে না পৌঁছনো পর্যন্ত সে আর থামে না। চারিদিকে তাকিয়ে এবার সে বুঝতে পারে এত দূর পর্যন্ত তার পিছু নিতে কেউ পারেনি। সারাদিন বনের মধ্যে লুকিয়ে কাটিয়ে গভীর রাত্রে রুইদাস চুপি চুপি চোরের মতো তার ঘরের দিকে ফেরে। সারাদিনের অনাহারে দুর্ভাবনায় শরীরটার চেয়ে মনটাই তার যেন ভেঙে পড়েছে। নিজের আহামুখের জন্যে আফসোসের তার আর সীমা নেই তখন। রাখালির এতক্ষণে কি হাল হয়েছে কে জানে। বেঁচে যদি বা থাকে প্রাণটা ঠোঁটে এসে ঠেকেছে সন্দেহ নেই। কেউ একবার উঁকি মেরে দেখে তার মুখে একটু জল দেবে এতটুকু আশাও সে করতে পারে না। সবই তার দোষ। না, এইবার সে সত্যি করে নিজেকে শোধরাবে পণ করেছে। রাখালিকে একবার দেখে সে হাকিম সাহেবের কাছে গিয়ে ধরা দেবে, মাটিতে মাথা লুটিয়ে মাপ চাইবে, যা শাস্তি নেবার নেবে, ঘাড় আর সে জীবনে সোজা করবে না। সন্তর্পণে উঠোনের দিকের বেড়াটা টপকে পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকতে গিয়ে সে থমকে দাঁড়ায়। ঘরের ভিতর একটা লণ্ঠন জ্বলছে, তারই আলোয় জন ৩-৪ লোককে সেখানে দেখা যাচ্ছে। রুইদাসের পায়ের শব্দে ফিরে তাকিয়ে কে বলে একজন উঠোনে বেরিয়ে আসে। রুইদাস অবাক হয়েই বোধহয় আর পালাবার চেষ্টা করতে ভুলে যায়। লোকটা আর কেউ নয়, সাধন শিকদার। শিকদার তাকে প্রায় জড়িয়ে ধরে বলে, তা বলে এই এত রাত করে? আমরা তো ভাবছিলাম বুঝি আজ আর আসবিই না। অন্যেরাও এখন তাদের কথা শুনে উঠোনে নেমে এসেছে। রুইদাস বিমূঢ়ভাবে তাদের দিকে তাকায়। সাধন শিকদার, নরহরি মালি, এমনকি কামাখ্যা ডাক্তার পর্যন্ত এত রাত অবধি তার ঘরে বসে আছে তারই অপেক্ষায়। ধরা গলায় সে জিজ্ঞাসা করে কোনো রকমে, কে এমন আছে এখন? তোর বউ? ভালো আছে, ভালো আছে, শিকদার জবাব দেয়। কামাখ্যা ডাক্তার নিজে হাতে ওষুধ এনেছে, 4টিখানি কথা তো নয়। মিথ্যে মিথ্যে সকালবেলায় আমার যা নয় তাই বলে মেজাজটা বিগড়ে দিয়ে এলি। কামাখ্যা ডাক্তার হাসতে হাসতে বলে, থাকলে আরও ভালো ওষুধ দিই না? নরহরি তাড়া দিয়ে বলে, সময় বড় অল্প হে, ভোর না হতেই হয়তো থানার লোক এসে হানা দেবে। যা সলা পরামর্শ করবার এই বেলা সেরে ফেল। তারা সবাই ঘরে গিয়ে ওঠে। রাখালি ঘুমিয়ে আছে, তার পাশে আরেকটি কে মেয়ে ঘুমটা টেনে বসে আছে। অবাক হয়ে রুইদাসকে সেদিকে চাইতে দেখে শিকদার যেন একটু লজ্জা পেয়ে বলে, নিয়ে এলাম বউটাকে, দেখাশোনা করতে একটা মেয়ে ছেলে তো চাই। এবার তাদের পরামর্শ শুরু হয়। রুইদাস হতভম্বের মতো শুনে যায় শুধু। শহরে বাজারে নাকি হইচই পড়ে গেছে, তার নামে নাকি হুলিয়া বেরুবে। জবর খুন জখম দাঙ্গার দায়ে তাকে জড়ানো হয়েছে। আরদালির 2টো দাঁত ভেঙেছে, চাপরাশির গা থেকে হয়েছে রক্তপাত। রেলের চাকরিরও দফা রফা। ওপরওয়ালাদের কাছে খবর গেছে। তা যাক, খোঁজ পরোয়া নেই। শিকদারও বেশি দিন এখানে আর থাকছে না। রুইদাস চায় তো মামলা লড়ুক, আর না হয়তো শিকদার এক্ষুনি বেরিয়ে পড়তে রাজি তাকে নিয়ে। কেউ তাদের চুলের টিকিটি পর্যন্ত দেখতে পাবে না। রুইদাসের বউয়ের জন্যই বা ভাবনা কিসের? শিকদারের যা হোক একটা চুলো তো আছে, সেখানে তার বউ ছেলেমেয়ের জন্যে যদি 2 মুঠো জোটে তাহলে রুইদাসের বউকেও উপসী থাকতে হবে না। আর তারা 2টো জোয়ান মদ্য, এত বড় দুনিয়ায় তাদের দানাপানি কি কোথাও মিলবে না? রুইদাস অবাক হয়ে এদের মুখের দিকে চায়। শুধু লণ্ঠনের মিটে মিটে আলোয় এদের মুখ এত জলজল হয়ে ওঠেনি। কি একটা নতুন কিছু যেন তারা পেয়েছে। রুইদাসকে তারা বিষ নজরে দেখে না। তার বেয়ারা ঘাড়, তার ঝাঁঝালো তেতো মুখ তারা যেন নতুন এক দিক থেকে দেখেছে। হয়তো কাল সকাল পর্যন্ত এই উৎসাহ তাদের সবার থাকবে না, তবু হঠাৎ তারা যেন এইটুকু আবিষ্কার করে অবাক হয়ে গেছে যে মাথাটা উঁচু করে রাখবার জন্যেই ঘাড়ের ওপর বসানো, মাটিতে লুটোবার জন্যে নয়।